আপনারা শুনছেন তাহমিনা রহমানের লেখা গফির বই যেভাবে পেলাম বাংলা নববর্ষ। কণ্ঠে আছি আমি আলিফা এবং আরও অনেকে। আজ থেকে 500 বছর আগের কথা। ভারত উপমহাদেশে ছিল এক রাজপুত্র, তার নাম জালাল। জালালের যেমন রূপ তেমনি তার গুণ। যুদ্ধ আর অস্ত্রচালনায় সে যেমন পারদর্শী ছিল, ঠিক তেমনি ছিল তার শিল্প সাহিত্যের জ্ঞান। ছোটবেলা থেকেই সে গাদা গাদা বই পড়ত আর রাজ্যের বড় বড় পণ্ডিতদের কাছ থেকেও বিভিন্ন শিক্ষা নিত। রাজপুত্রের বাবা হুমায়ুন মারা গেলেন যখন রাজপুত্রের বয়স মাত্র 14 বছর। অল্প বয়সী রাজপুত্রের উপর রাজ্য দেখার ভার পড়ল। এই সুযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু হতে লাগলো। রাজপুত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। শুভ দিনক্ষণ দেখে বিশাল সৈন্যবাহিনী নিয়ে রাজপুত্র বের হলো বিদ্রোহ দমনে। চলতে চলতে অনেক বন, জঙ্গল, নদী আর পথ পাড়ি দিয়ে রাজপুত্র পৌঁছল বিদ্রোহী রাজ্যে। যুদ্ধ শেষে বিশাল সৈন্যবাহিনী পরাজিত করে সে এলাকার বিদ্রোহ দমন করল। কিন্তু এদিকে আবার রাজধানী দখল করে নিল আরেক বাহিনী। তাড়াহুড়া করে আবার রাজপুত্র এলো রাজধানী উদ্ধার করতে। পানিপথ নামের একটা জায়গায় বিশাল যুদ্ধ হলো। পানিপথের যুদ্ধে জয়ী হলো আমাদের রাজপুত্র জালাল। তিনি হলেন ভারতের সম্রাট। রাজ্যের অনেক উন্নয়ন করলেন তিনি। দিনে দিনে রাজ্যের অনেক প্রসার ঘটল। রাজ্য আরও বড় হতে লাগলো। শিল্প, সাহিত্য, শিক্ষা সব কিছুতেই অনেক সমৃদ্ধ হতে থাকলো সাম্রাজ্য। সব রাজ্যের রাজাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলল বুদ্ধিমান রাজপুত্র। সেই সময় রাজ্য পরিচালনার কাজ চলত প্রজাদের দেওয়া খাজনায়। খাজনা কি তোমরা জানো? প্রজারা যা উপার্জন করে তার একটি পরিমাণ রাজার কোষাগারে জমা দিতে হয়। কৃষকরা খাজনা হিসেবে দিত ফসলের একটা অংশ। আমরা যেমন সরকারকে ট্যাক্স দিই, ঠিক সেরকম। প্রজারা বছরের নির্দিষ্ট একটু দিনে খাজনার টাকা জমা দিত। হঠাৎ দেখা গেল নির্দিষ্ট সময় সকল এলাকার প্রজারা খাজনা দিচ্ছে না। নিয়মিত খাজনার টাকা না পেলে তো রাজ্যের অনেক কাজই থেমে থাকে। রাজ্যের হিসাব নিকাশ, কর্মচারীদের বেতন, আরও কত কি। সম্রাট চিন্তিত হয়ে পড়ল। কি করা যায় তা নিয়ে ভাবতে শুরু করলো। প্রজারা কি সম্রাটের কথা মানবে না বলে খাজনা দিচ্ছে না, নাকি তাদের কোনো বিপদের কারণে দিতে পারছে না? এত বড় রাজ্য, সরাসরি তদারকি করাও কঠিন। সম্রাটের কর্মচারী যারা খাজনা সংগ্রহ করেন তারাও এই নিয়ে কয়েকবার বলেছেন। সবচেয়ে বেশি খাজনা আসতো বাংলা থেকে। আমাদের বাংলাদেশ তখন পৃথিবীর সবচেয়ে ধনী রাজ্যগুলোর একটা। এখান থেকেই খাজনা নিয়ে বেশি সমস্যা তৈরি হতে লাগলো। কারণ এখানে ঋতু কিছুটা আলাদা, তাই ফসল হয় ভিন্ন সময়। রাজ্য সভায় অনেক বিচক্ষণ আর বিজ্ঞ লোক ছিলেন। সম্রাট ঠিক করলেন সবার সাথে এই সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। পরদিন রাজসভায় সম্রাট সমস্যার কথা সবাইকে বললেন। সমস্যার কথা শুনে সেনাপতি বলল, মহামান্য সম্রাট, বিভিন্ন রাজ্য থেকে কিছু বেয়াড়া প্রজা ধরে নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। এতে করে অন্য প্রজারা ভয়েই খাজনা সঠিক সময় দিয়ে দিবে। আর সেসব রাজ্যের রাজাদেরকে সতর্ক করে দেওয়া হোক যেন তারা ঠিকমতো খাজনা আদায় করে। সম্রাট বললেন, আমি সবার সমস্যার সমাধান করতে চাচ্ছি। কাউকে আঘাত করে বা ব্যথা দিয়ে জোরপূর্বক খাজনা আদায় করতে চাচ্ছি না। সবাই আনন্দের সাথে খাজনা দিবে এবং আমাদেরও সমস্যার সমাধান হবে, এটাই আমার চাওয়া। তখন জ্যোতিষীদের এই দায়িত্ব দিলেন সম্রাট। সময়, তারিখ, চাঁদ, সূর্য, নক্ষত্র সব কিছুর খবর রাখত তখনকার দিনের জ্যোতিষীরা। আকাশের তারার অবস্থান দেখে তারা অনেক কিছু বলতে পারত। সামনের বছর ফসল ভালো হবে নাকি খারাপ, কবে নাগাদ বৃষ্টি হতে পারে, এসব তারা অনুমান করতে পারত। আপনাদেরকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনারা আমাকে সমস্যার কারণ আর সমাধান এই দুটোই দিবেন। সম্রাটের এই আদেশের পর ওই দিনের মতো রাজসভা শেষ হলো। সম্রাটের দরবারে ছিলেন খুব বুদ্ধিমান একজন বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ। জ্যোতির্বিদ মানে যারা আকাশের গ্রহ, নক্ষত্র নিয়ে গবেষণা করেন। তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, সেটা হলো প্রতি বছর যে সময়টা
খাজনার দিন নির্ধারণ করা আছে, সে সময়ের মধ্যে কৃষকের ফসল তোলা শেষ হয় না, যার কারণে সবাই যথাসময়ে খাজনা দিতে পারে না। কিন্তু রাজ্য এত বিশাল যে পুরো রাজ্যের আলাদা এলাকায় যদি আলাদা দিন ঠিক করা হয়, তাহলে খাজনা আদায় করতে করতেই অনেক সময় লেগে যাবে। সে সময় রাজ্যের প্রায় সব মানুষ মানে প্রজারা কৃষিকাজ করত। তাই কবে কৃষকরা ফসল মাঠ থেকে কেটে আনতে পারছে সেটি জানা খুব গুরুত্বপূর্ণ। দেখতে দেখতে 7 দিন চলে গেল। সবাই রাজসভায় বসল। এবার সম্রাট সবার কাছে জানতে চাইলেন কেউ কি কারণটি খুঁজে বের করতে পেরেছে কিনা। সেই বুদ্ধিমান জ্যোতির্বিদ বললেন, আমি কারণটি খুঁজে বের করতে পেরেছি। সম্রাট বললেন, বলুন কি কারণ? জ্যোতির্বিদ বলেন, আমাদের রাজ্যের সকল কাজ চলে হিজরি সালের তারিখ অনুসরণ করে, যেটা চাঁদের উপর নির্ভরশীল। হিজরি সাল হচ্ছে আরব দেশের সাল গণনার উপায়। সেনাপতি প্রশ্ন করলেন, চাঁদের উপর নির্ভরশীল, তাতে সমস্যা কেন হবে? জ্যোতির্বিদ উত্তর দিলেন, হিজরি সাল হিসাব হয় চাঁদের উপর। চাঁদের হিসাব 1 বছর বা চন্দ্র বছর হয় 354 দিনে। কিন্তু আমরা তো জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় লাগে 365 দিন। এই জন্য আপনি যখন হিসাব করছেন বছর শেষ, কিন্তু আসলে তো বছর পুরো শেষ হতে আরও 11-12 দিন বাকি থাকে। এভাবে প্রতি বছর 11-12 দিনের একটা পার্থক্য হয়ে যাচ্ছে। তাই খাজনা দেওয়ার তারিখও প্রতি বছর 11-12 দিন করে এগিয়ে আসছে। কিন্তু ফসলের ফলন তো আগে আগে হচ্ছে না, ফসল জমিতেই আছে। তাহলে খাজনা কিভাবে দেবে? সম্রাট মনোযোগ দিয়ে শুনলেন, তারপর আবার শুনলেন। প্রথমে একটু জটিল লাগলো, তারপর বুঝলেন। তিনি তো এতদিন আরব দেশের ক্যালেন্ডার ব্যবহার করছেন, সেটার সাথে তো সূর্য বছরের 11-12 দিনের একটা পার্থক্য আছে। প্রতি বছর এভাবে 11-12 দিন করে এগুতে এগুতে তো কয়েক বছর পর 2-3 মাস সময় এগিয়ে এসেছে। ফসল ঘরে না উঠতেই খাজনা দেওয়ার সময় চলে আসছে। ফসল হাতে না পেলে কৃষক খাজনা দেবে কোথা থেকে? সম্রাট অনেকক্ষণ ভেবে বললেন, বুঝতে পেরেছি, এবার বলুন সমাধান কি হতে পারে? জ্যোতির্বিদ বলেন, আমরা নতুন একটি বর্ষপঞ্জি তৈরি করতে পারি, যেটা চাঁদ এবং সূর্যের ব্যবহার একই সাথে হবে। সম্রাট বললেন, সেটা কেমন হবে? জ্যোতির্বিদ উত্তর দিলেন, সূর্যকে প্রতিদিন পৃথিবী একবার করে প্রদক্ষিণ করে, আর 365 দিনে হয় একটি বছর। এই একটি বছরকে আমরা 12টি মাসে ভাগ করি, তাহলে এই ফসল ফলার তারিখ আর খাজনা দেওয়ার তারিখ পরিবর্তন হবে না। সম্রাট আদেশ দিলেন, ঠিক আছে, তাহলে তাই করুন। নতুন বর্ষপঞ্জি তৈরি হোক, আপনি কাজ শুরু করে দিন। রাজজ্যোতিষী ফিরে গেলেন। এরপর আরও নামকরা সব জ্যোতির্বিদদের নিয়ে কয়েক মাস গবেষণা করে তৈরি করলেন দারুণ এক ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি। এই পঞ্জিতে চাঁদ আর সূর্য এই দুইটার কথা মাথায় রাখা হয়। নতুন এই বর্ষপঞ্জির নাম দেওয়া হয় তারিখ এ এলাহি। সম্রাট যে বছর পানিপথের যুদ্ধ জয় করে সিংহাসনে বসেছেন, সেই বছরকে ধরা হলো নতুন পঞ্জির প্রথম বছর। সেটি ছিল বর্ষপঞ্জির তৈরিরও 28 বছর আগে। নতুন পঞ্জির কথা সারা রাজ্যে প্রচার করা হলো। প্রজাদেরকে জানিয়ে দেওয়া হলো এখন থেকে নতুন এই বছরের প্রথম দিন সবাই নতুন জামা কাপড় পরে প্রাসাদে আসবে, খাজনা দেবে, আর খাজনা দেওয়ার পর সবার জন্য রাজভোগের আয়োজন করা হবে। সবাই একসাথে খেয়ে আনন্দ করে তারপর বাড়ি ফিরবে। আবার এই দিনেই সব ব্যবসায়ী আর দোকানদারেরা নতুন হালখাতা খোলে, আগের বছরের হিসেব নিকেশ শেষ করে নতুন বছরের হিসেব শুরু করে। এই দিন তারাও উৎসব করে ক্রেতাদের সাথে। এবার কোনো সমস্যাই রইল না, সবাই ঠিক সময় খাজনা দেওয়া শুরু করলো। কৃষকেরা এই নতুন সালকে বলতো ফসলি সন। ধীরে ধীরে সেটাই হয়ে গেল বাংলা সন বা বঙ্গাব্দ। এমনি করে আমাদের ছোট্ট রাজপুত্রের বিচক্ষণতা আর সেই জ্যোতির্বিদের বুদ্ধিতে অনেক বড় সমস্যার সুন্দর সমাধান হলো। আমরা বাঙালিরা পেলাম বঙ্গাব্দ বা বাংলা সাল। অর্থাৎ ধীরে ধীরে সময়ের সাথে সেই উৎসব আনন্দ থেকে এসেছে আমাদের আজকের পহেলা বৈশাখের অনুষ্ঠান। বন্ধুরা, এতক্ষণ তোমরা যা শুনলে তা কিন্তু গল্প নয়, একদম সত্যি। আমাদের গল্পের এই রাজপুত্র হলেন সম্রাট আকবর। তিনি ছিলেন মুঘল সম্রাট। আর সেই যে জ্যোতিষী,
যিনি এত বড় সমস্যার একটা সমাধান করলেন, তার নাম আমির ফতেউল্লাহ সিরাজি। তিনি অনেক বড় একজন বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ। তিনি সম্রাট আকবরের অনুরোধে ইরান থেকে এসে এই সমাধান দিয়ে গেছেন। এবার আমরা শুনব যেভাবে এলো বাংলা মাসের নাম। তোমরা কি জানো বাংলা সনের 12 মাসের এত সুন্দর সুন্দর নামগুলো কোথা থেকে এলো? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। প্রতি 2টি মাসে একটা ঋতু, 12টি নক্ষত্র বা তারার নামে নামকরণ করা হয় বাংলা 12 মাসের। বৈশাখ এসছে বিশাখা নক্ষত্র থেকে, জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা, আষাঢ় পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া থেকে এসেছে, শ্রাবণ শ্রবণা, ভাদ্র ভদ্রা এবং আশ্বিন অশ্বিনী। কার্তিক এসছে কৃত্তিকা নক্ষত্র থেকে, মৃগশিরা থেকে এসছে অগ্রহায়ণ, পৌষ পুষ্যা, মাঘ মঘা, ফাল্গুন উত্তর ফাল্গুনী এবং চৈত্র এসেছে চিত্রা নক্ষত্র থেকে। এবার আমরা জানব আমাদের নববর্ষের টাইমলাইন। সম্রাট আকবরের পর থেকে আমাদের নববর্ষ অনুষ্ঠান এবং বাংলা সনে এসেছে নানা পরিবর্তন, ঘটেছে নানা ঘটনা। তারই বিস্তারিত টাইমলাইন তোমাদের জন্য। 1 বঙ্গাব্দ 1556 খ্রিস্টাব্দ, পানিপথের যুদ্ধে জয়ী হয়ে মুঘল সম্রাট আকবরের সিংহাসন আরোহণ। তারপর 29 বঙ্গাব্দ 1585 খ্রিস্টাব্দ, সম্রাট আকবর তারিখে এলাহি অর্থাৎ বাংলা সন শুরু করে। সেই সময় 12 মাসের নাম ছিল আলাদা, পরে এখনকার নামগুলো আসে। তারপর আসে 1372 বঙ্গাব্দ 1965 খ্রিস্টাব্দ। আমরা তখন পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শাসকরা রবীন্দ্রসঙ্গীত গাইতে নিষেধ করে। তারই প্রতিবাদে প্রথম বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয় ছায়ানটে। এরপর আসে 1373 বঙ্গাব্দ 1966 খ্রিস্টাব্দ। বিখ্যাত ভাষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি পুরনো বাংলা ক্যালেন্ডারকে সংশোধন করে। এরপর আসে 1379 বঙ্গাব্দ 1972 খ্রিস্টাব্দ। পহেলা বৈশাখকে জাতীয় পার্বণ বা অনুষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর আসে 1394 বঙ্গাব্দ 1987 খ্রিস্টাব্দ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাংলা ক্যালেন্ডার বা দিনপঞ্জিকে গ্রহণ করা হয়। এরপর থেকেই প্রতি বছর বাংলা নববর্ষ 14 এপ্রিলেই হয়ে থাকে। এরপর এলো 1396 বঙ্গাব্দ 1989 খ্রিস্টাব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে প্রথম মঙ্গল শোভাযাত্রা চালু করে। এরপর সবশেষে 1422 বঙ্গাব্দ 2016 খ্রিস্টাব্দ। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠানকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আপনারা শুনছিলেন তাহমিনা রহমানের লেখা গফির বই যেভাবে পেলাম বাংলা নববর্ষ। কণ্ঠে ছিলাম আমি আলিফা এবং আরও অনেকে।